হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই জিপি ম্যাথ ক্লাসেস। শুরু করছি আজকের সেশন। এখানে আজকে বিভিন্ন ডিফারেন্ট টাইপের আমি অঙ্ক রেখেছি। আর একটা কথা, আমি এর আগে যে অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি প্র্যাকটিস করতে পারো দেখবে সেম টাইপের ম্যাথ কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, তাহলে আজকের সেশনটি আমি শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং ক্ষেত্রফল দিয়েছে 150 সেমি স্কোয়ার। আয়তক্ষেত্রের পরিসীমা কত? আমরা এটা যদি বেসিক নিয়মে করি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 3:2, তাহলে আমি ধরতেই পারি যে দৈর্ঘ্য সমান হচ্ছে 3x আর প্রস্থ সমান হচ্ছে 2x। এবার কি দিয়েছে তাদের ক্ষেত্রফল। আমরা কি ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা মানে হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফল দিয়েছে 150, তাহলে দৈর্ঘ্য কত দিয়েছে আমার 3x, প্রস্থ দিয়েছে 2x, এর গুণফলই হবে 150, তাই তো? এর সাথে সমান বা 3×6 এক্স স্কোয়ার সমান হচ্ছে 150, বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 150 ডিভাইডেড বাই 6 হবে। তাহলে যদি কাটাকাটি করি 6×2 হয়, তাই তো? 30। দেখো তাহলে এইখান থেকে এক্স স্কোয়ারের মান 25, তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে? এক্স এর মান তাহলে কি √25 কত হবে? তাহলে 5। তাহলে আমার দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত পাবো? এক্স এর জায়গায় যদি 5 বসাই, তাহলে দৈর্ঘ্য কত হবে আমার? 3×5 = 15, আর প্রস্থ হবে আমার কত হবে? 5×2 = 10। ঠিক আছে, সিম্পল কি করেছে, এখানে এক্স এর মানটা বসাচ্ছি 3×5 = 15, আর এক্স এর জায়গায় যেহেতু গুণ আকারে 2x মানে কি 2 × x মানে 2 × 5, তাহলে 5×10। তাহলে দৈর্ঘ্য পেলাম কত? 15, আর প্রস্থ পেয়েছি আমি 10। এবার বলছে পরিসীমা। তাহলে পরিসীমার কি ফর্মুলা আছে মনে রাখবো? পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, এটা হচ্ছে পরিসীমা। তাহলে 2 × দৈর্ঘ্য কত পেয়েছি আমি? 3×5 = 15, প্রস্থ পেয়েছি 5×10। তাহলে এটা যদি এবার কি হবে, এটা সেমি হবে। ক্ষেত্রফল বলে সেমি স্কোয়ার হয়, আর পরিসীমা বা বাহুর দৈর্ঘ্য সেমিতে হয়। ওকে, তাহলে এখান থেকে কত পাবো? দেখো, 10 আর 25 মানে 50 সেমি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি হবে আমাদের কিন্তু কারেক্ট। ওকে, এইবার এটাকে যদি শর্টকাটে করি তাহলে আমরা কোন প্রসেসে করব সেটাও আমি বলছি। দেখো, ব্যাপারটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:2 এবং ক্ষেত্রফল দিয়েছে 150, তাই তো? এর আগের বললাম যে লেন্থ ইন্টু ব্রেথ মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যদি আমরা করি 3×6, ওকে, এটা হবে সেমি স্কোয়ার। কারণ কি বর্গক্ষেত্রকে সবসময় কি বর্গ আকারে লিখতে হয়, মানে সেন্টিমিটারের স্কোয়ার আকারে লিখতে হয়। তাহলে 6, 3×6, তাই তো? তাহলে আমি 6 লিখছি, তাহলে 6 সেমি স্কোয়ারের যে ভ্যালু, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এর যে মান সেটা কার সাথে সমান হবে? 150। তাহলে 1 সেমি স্কোয়ারের মান কার সাথে সমান হবে? না তো 150 ডিভাইডেড বাই 6। ওকে, এইবার বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, এটা 1 সেমি স্কোয়ারের মান 150 ডিভাইডেড বাই 6 করেছি। এইখান থেকে 1 সেমির মানটা বের করব। কেন বলছি আমি, দেখো 1 সেমির মান হবে, দেখো এখানে যদি কাটাকাটি করি কত? 25, এর করতে হবে √। কেন √? করব? তাহলে 5। কারণটা হচ্ছে √ করার মেন যে কারণ, দেখো একটা এরিয়া হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ডেলকে সেমি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, মানে কি বর্গ। ক্ষেত্রফলের সাথে বর্গ কথাটা থাকে। কিন্তু যেই বলবো যে বাহুর দৈর্ঘ্য বা পরিসীমা, এক্ষেত্রে কিন্তু বর্গ থাকে না। কি থাকে? অনলি থাকে সেমি। তাহলে আমি সেমি স্কোয়ার থেকে সেমি কনভার্ট করছি, তাহলে কি করব? আমাকে বর্গ থাকলে কি বর্গমূল করব, মানে রুট করব। ঠিক আছে, এইটা কিন্তু জানার বিষয়। তাহলে আমরা কি করছি, না তো এখানে যেহেতু সেমি স্কোয়ার আছে,
এখান থেকে আমি সেমিতে কনভার্ট করছি, কারণ কি একটা বাহু, পরিসীমা, এদের মান হয় কোনো সময় সেমি স্কোয়ার হয় না, কি হয়, সেন্টিমিটারে হয়। তাহলে বলছে পরিসীমা কত, এবার পরিসীমা যেহেতু বলেছে, তাহলে পরিসীমাকে আমি কি বের করতে পারবো, আমরা পরিসীমা এখান থেকে কত পেয়েছি, যে 2:2 কত দিয়েছে এখানে, 3:2, মানে পরিসীমা হবে কত হবে, 2 × 3 + 2, তাই তো। দেখো 3 আর 2 আছে 10 ইউনিটের মান কত হবে, তাহলে তাহলে 1 সেমি যদি 1 সেমি বরাবর যদি 5 ইউনিটের সঙ্গে সমান হয়, তাহলে 10 ইউনিটের মান কত হবে, 5 × 10, 5 × 10, তাই তো। তাহলে 5×10=50, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মেন কথা হচ্ছে বর্গক্ষেত্র থেকে প্রথমে সেমি কেন কনভার্ট করব, 1 সেমি বের করব, কারণ হচ্ছে আমাদের বাহু, পরিসীমা এরা সবসময় কি সেমিতে থাকে, এর জন্য 1 সেমির মান হচ্ছে 5 ইউনিটের সঙ্গে সমান। তাহলে 10 ইউনিটের ভ্যালু বের করব, কারণ কি 10 ইউনিট আমার পরিসীমা। নেক্সট দেখো, একজন মোটরসাইকেল করে 50 কিমি 25 কিমি/আওয়ার বেগে অতিক্রম করে। পরবর্তী 50 কিমি অতিক্রম করতে তার বেগ কত হবে, যাতে করে সম্পূর্ণ যাত্রাপথের গড় বেগ হবে 30 কিমি/আওয়ার। একটা ফর্মুলা লিখছি, গড় বেগ বা এভারেজ স্পিড। গড় বেগ সমান আমি এর আগে করেছিলাম যে ডিস্ট্যান্স, ডি সমান ভেলোসিটি ইন্টু টাইম, মানে স্পিড ইন্টু কি টাইম, মানে এটা ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ওকে, স্পিড, গড় বেগ, স্পিড। তাহলে স্পিড যদি বের করতে যাই, তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমি স্পিড পাবো। ওকে, তাহলে গড় বেগ যদি বের করি, কি করব, গড় বেগ সমান হচ্ছে ডিস্টেন্স, মোট দূরত্ব বাই টোটাল মোট সময়। ওকে, এটা হচ্ছে গড় বেগ। তাহলে এইবার দেখো, একজন মোটরসাইকেল 50 কিমি, তাহলে এই যে 50 কিমি গিয়েছে, প্লাস নেক্সট টাইম বলছে পরবর্তী 50, তাহলে আরও 50 কিমি যাবে, ডিভাইডেড বাই, তাহলে মোট দূরত্ব উপরে হয়েছে, এবার মোট সময় বের করব। ওকে, তাহলে প্রথমে কি 50 কিমি গিয়েছে কত, 25 কিমি/আওয়ার। আরেকটা এখানে জেনে রাখো, দেখো ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এখানে আমি লিখে দিচ্ছি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এখান থেকে সব বের করতে পারি। তাহলে টাইম সমান কি, ডিস্টেন্স বাই স্পিড, মানে দূরত্বকে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে কি আমরা টাইম পাবো। তাহলে প্রথম 50 কিমি যেতে কতটা সময় লাগবে, 50 কিমি যেতে আমার বেগ হচ্ছে কত, 25, দেখো ডিস্টেন্স বাই স্পিড 25, প্লাস পরবর্তী 50 কিমি অতিক্রম করতে গেলে তার বেগ চেয়েছে, তাহলে আমি 50, নিচে তার বেগ ধরছি এক্স, এটা সমান হচ্ছে আমার কি, গড় বেগ হচ্ছে 30। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশন, তাহলে এইটা হচ্ছে এভারেজ স্পিড মানে কি বললাম, মোট দূরত্ব বাই মোট, দেখো উপরে লিখেছি মোট দূরত্ব, নিচে লিখেছি মোট সময়, এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তাহলেই অঙ্কের অ্যান্সার। তাহলে উপরে কত হচ্ছে 100 হচ্ছে, নিচে কত হবে 25×2 = 50, 2 + 50, দাঁড়াও তো, তাহলে 2 + 50 ডিভাইডেড বাই এক্স, এটা সমান হচ্ছে 30, তাই তো। এই 0 কেটে দিচ্ছি। আমার মেন কথা হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করে দেখো, তাহলে উপরে কত হবে 10x, নিচে কত হবে 2x + 50 সমান হচ্ছে 3, তাই তো। এক্সটা যদি ক্যালকুলেশন করে উপরে চলে যাই, তাহলে এখান থেকে এক্স এর মান যদি বের করি আমার কত পাবো আমি, দেখো তাহলে 6x প্লাস এখানে কত হবে 3 × 5 = 150, এটা সমান লিখতে পারি, দাঁড়াও তো, দেখো কোনাকুনি গুণ করছি, 3-এর নিচে কেউ নাই মানে কি 1 আছে, তাহলে 10x সমান হচ্ছে 2x + 50, তাই তো। 10x সমান কি
10x সমান 6x প্লাস 3 দিয়ে গুণ হবে 150। দেখো এবার যদি 10 থেকে 4 বাদ দিই কত হবে, 10 থেকে 6 বাদ দিলে হবে 4x, তাহলে 4x সমান হচ্ছে 150। তাহলে x এর মান কত হবে, তাহলে 4x সমান যদি 150 হয় তাহলে 4x সমান 150, তাহলে x এর যে ভ্যালু, তাহলে x সমান কত হবে 150 ডিভাইডেড বাই 4। দেখো 3 4 12, 3 4 12, 4 4 16, 12 30, তাই তো 30, 4 7 28 বাই 4, 37 পূর্ণ 2/4। তাহলে এটা যদি কাটাকাটি করি কত হবে, 37 পূর্ণ 1/2। 37 পূর্ণ 1/2 আমাদের অপশন বি হবে কারেক্ট। ওকে, সামান্য একটু ক্যালকুলেশন আছে, একদম সহজ অঙ্ক। এ হলো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড় এবং বি হলো প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড়, তাহলে এ ও বি এর গড় কত? তাহলে এ কি বলেছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে এইটাকে বের করছি। এ মানে হচ্ছে 1 + 2 + 3 + 4 + 5, যেহেতু গড় বলেছে তাহলে 5 দিয়ে ভাগ, 4 5 9, 9 আর 3 কত হচ্ছে 12, 12 দিয়ে 14 কে 15, তাহলে 15 ভাগ 5 কত হচ্ছে 3, তাই তো। এবার বি হচ্ছে কি বলছে, প্রথম 5টি পূর্ণবর্গ সংখ্যার গড়। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 আর আছে আমাদের 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাই তো, পূর্ণবর্গ মানে যাদের বর্গমূল করতে পারি। দেখো 1-এর বর্গমূল 1ই হয়, তাহলে যোগ করলে কত হবে, 9 × 10 14, তাই তো 9 × 10 14 আর 16 25, দেখি 5 6 11, 3 4 41, তাহলে কত হচ্ছে 41। আর আগে 41-এর সঙ্গে আমি আগে পেয়েছিলাম 14, তাই তো 5, তাহলে হচ্ছে আমাদের 55। তাহলে এটা যদি যোগ করি আমি পাবো, উপরে পাবো 55 ডিভাইডেড বাই 5, এটা সমান হচ্ছে 11। এইবার বলছে এ ও বি এর গড়, তাহলে এ আর বি এর গড় যদি a + b/2, তাই তো এটা এ ও বি এর গড় বলেছে, তাহলে একটা পেয়েছে 3 আর একটা পেয়েছে 11 ডিভাইডেড বাই 2, তাহলে হবে 14/2, দ্যাট ইজ 7। তাহলে অপশন সি হবে কারেক্ট। বলছে 20 জন মানুষ কোনো একটি কাজ 5 দিনে করতে পারে, যেখানে 24 জন মহিলা ওই কাজটি 5 দিনে করে। যদি 30 জন পুরুষ এবং 12 জন মহিলা কাজটিতে নিযুক্ত করা হয়, তাহলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? একটা কথা হচ্ছে টোটাল ওয়ার্ক TW সমান হচ্ছে ম্যান অর ওম্যান ইনটু টাইম, এটা মনে রাখতে হবে। মানে মানুষের সঙ্গে যদি টাইম যদি গুণ করি তাহলে কি পাবো, টোটাল ওয়ার্ক বা মোট কাজ। ওকে, তাহলে প্রথমে হচ্ছে 20 জন মানুষ, 20 কন্ডিশন হচ্ছে 20 জন মানুষ, 20 জন মানুষ করছে 5 দিনে, 5 ডেজ, 5 দিনে, এবং যেখানে 24 জন ওই কাজটাই আবার 5 দিনে করবে 24 জন মহিলা, মানে 24 জন ওমেন ইন্টু কি 5 দিনে করতে পারে। তাহলে এখান থেকে কি বের করব আমরা, দেখো তাহলে একজন মানুষ সমান কত পাবো, 1 ম্যান সমান 24 × 5 ডিভাইডেড বাই কত হবে 20 × 5, তাই তো এত ওম্যান। তাহলে 5 5 কেটে দিই, তাহলে 1 ম্যান সমান 24/20 ওমেন, মানে যদি এটা যদি ক্যালকুলেশন করি 6/5 ওমেন। ঠিক আছে, আমি কি করছি, ম্যানকে ওম্যানে কনভার্ট করছি। ওকে, তাহলে ম্যানকে যদি ওম্যানে কনভার্ট করি তাহলে পরবর্তী কন্ডিশন দিয়েছে যদি 30 জন পুরুষ এবং 12 জন মহিলা ওই কাজটি নিযুক্ত করা হয়, তাহলে 30 জন পুরুষ, তাহলে 30 জন পুরুষ সমান কি কতজন ওম্যান দেখব, 30 জন মেল সমান কতজন কি ফিমেল বা ওম্যান, ইন্টু 30, তাই তো।
দেখো এটা যদি কাটি 5 6 30 সমান 6 6 36, তাই তো 36, 36 কি হবে ওম্যান। ওকে, তাহলে এইবার কি দেখো প্রথম ক্ষেত্রে বলছে কি যদি 30 জন পুরুষ এবং 12 জন মহিলা কাজটিতে নিযুক্ত করা হয় তাহলে কাজটি কতদিন সম্পূর্ণ হবে। মেন কথা হচ্ছে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কিছু কনভার্ট করছি সেইটাকে দেখতে হবে। দেখো আমি 30 জন মানুষকে ওম্যানে কনভার্ট করেছি, তাহলে টোটাল ওয়ার্কের জায়গায় আমি কি বলেছিলাম, ম্যান অর ওম্যান ইনটু টাইম। প্রথম ক্ষেত্রে ওম্যান কত লিখেছে 20। দেখো প্রথম ক্ষেত্রে ওম্যান 24 জন মহিলা 5 দিনে করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক এখানে লিখবো 24 ইন্টু 5। কেউ যদি ওম্যানকে ম্যানে কনভার্ট করতো, সেক্ষেত্রে কেউ যদি বলে টোটাল ওয়ার্ক 20 ইন্টু 5, এটাই টোটাল ওয়ার্ক, এটাও ঠিক, দিস ইজ অলসো কারেক্ট। সেক্ষেত্রে আমরা ওম্যানকে যদি ম্যানে কনভার্ট করতাম, ওকে, তাহলে আমি এক্ষেত্রে টোটাল ওয়ার্ক ওম্যান ইন্টু টাইম করেছি। এবার তাহলে কাজটি কতদিনে সম্পূর্ণ হবে। এবার চেয়েছে আমাদের টাইম, তাহলে TW সমান হচ্ছে ওম্যান ইন্টু টাইম। তাহলে টাইম বের করতে গেলে কি করব, টোটাল ওয়ার্ক যে TWকে মোট যে ওম্যান সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে টাইম কত লাগবে আমার, T ফর টাইম 24, টোটাল ওয়ার্ক পেয়েছি 24 ইন্টু 5। এইবার টোটাল আমরা কি দ্বিতীয় ক্ষেত্রে কতজন ওম্যান কাজ করছে সেটা দেখতে হবে। তাহলে 30 জন মানে হচ্ছে 36টা ওম্যান, 30 জন বলেছে, 30 জন পুরুষ এবং 12 জন মহিলা, এর সঙ্গে 12টা অ্যাড করব ওম্যান, তাহলে কত হচ্ছে 6 2 8 48। তাহলে 48 দিয়ে একে আমি কি ভাগ করব, তাহলে ডেজ পেয়ে যাব। তাহলে 24 দুগুণ 48, দেখো 2 দুগুণে 4, 2.5 ডেজ, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশন সি হবে কারেক্ট। নেক্সট, বলছে একটি চমাকৃতি পাত্রের ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 10 মিটার এবং 21 মিটার, প্রতি বর্গ মিটারে 8 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে। আমি একটা সিলিন্ডার আঁকছি, এটা হচ্ছে একটা চোঙ, ঠিক আছে, এর পার্শ্বতল মানে এইগুলা, ঠিক আছে, এবং এই পার্শ্বতলের মান কি হয় 2πr/h, 2πr/h, ঠিক আছে, এবং প্রতি বর্গ মিটারে 8 টাকা হিসাবে পার্শ্বতল মানে কি 1 ইউনিটে খরচ হয় 8 টাকা, 8 টাকা, তাহলে 2πr/h কত হবে 8 গুণ 2πr/h, তাহলে যে মোট যে টাকা সেটা কত হবে 2πr/h। দেখো টোটাল যে সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম 2πr/h, পায়ের মান হচ্ছে 22/7, আর ফর রেডিয়াস, দেখো রেডিয়াস কত হবে, এইটা রেডিয়াস বা এইটা রেডিয়াস, ব্যাস দিয়েছে 10, তাহলে 10-এর অর্ধেক কত হবে 5, তাই তো, রেডিয়াস সমান আর সমান হচ্ছে 10/2, মানে হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে 5 হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 2πr এর জায়গায় লিখবো 5, এইচ হচ্ছে হাইট দিয়েছে 21, আর কি বলছে আমি বললাম 1 বর্গমিটারে 8 টাকা, তাহলে যে সমগ্র মানে 2πr/h কত হবে ইন্টু 8, ওকে, 7 দিয়ে কেটে দিই, 3 7 21, তাহলে এটা আমি ক্যালকুলেশন করতে, দেখো 22 দুগুণে 44, তাহলে 22 দুগুণে 44 পাচ্ছি, এখানে 3 পাচ্ছে 15, 22 দুগুণে 44, 3 পাচ্ছে 15 ইন্টু 8, গুণ করলে কথা হয় 5 8 40, 120। দেখো 44কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 8 আর 4 12 2 হাতে থেকে 1, 4 1 4 1 5, মানে হচ্ছে 5280, এইটাই হবে আমাদের টোটাল টাকা, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, বলছে রাজধানী এক্সপ্রেস 75 কিমি/আওয়ার বেগে একটি নির্দিষ্ট দূরত্ব ডি অতিক্রম করে এবং পরবর্তীতে একই দিকে দ্বিগুণ দূরত্ব 2d অতিক্রম করে 100 কিমি/আওয়ার বেগে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় বেগ কত। এর আগে আমি করেছি যে গড় বেগ সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স মানে মোট দূরত্ব বাই মোট সময়, এর আগে লিখেছি। ওকে,
এটা লিখেছিলাম কি না, তো ডিস্ট্যান্স ডি সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, এটা মনে রাখতে হবে। এই একটা ফর্মুলা, স্পিড ইন্টু টাইম। ওকে, এখান থেকেই কি বেগ স্পিড বের করতে গেলে কি ডি কে টি দিয়ে ভাগ করতে হবে, মানে ডিস্ট্যান্স বাই টাইম। এবার মোট দূরত্ব কত দিয়েছে, দেখো মোট দূরত্ব যখন বের করছি, প্রথমে অতিক্রম করেছে ডি, পরবর্তীতে এসে অতিক্রম করেছে টু ডি, দ্বিগুণ মানে টু ডি অতিক্রম করেছে। ওকে, ডিভাইডেড বাই মোট যে সময়, দেখো ডি সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, দূরত্ব ডিস্টেন্স, তাহলে টাইম সমান কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স কত ডি থাকছে, তার স্পিড ছিল 75 প্লাস, দ্বিতীয় ক্ষেত্রে ওর যে ডিস্টেন্স হচ্ছে 2D, কিন্তু ওর যে স্পিড ওটা হচ্ছে 100 কিমি। তাহলে এখান থেকে আমাদের গড় বেগ বের করতে হবে। দেখো 2D এটা যদি 3D হবে, এখান থেকে যদি ডি কমন নিই, ডি যদি কমন নিই কত হবে 1/75 প্লাস এখানে কি 1/50 হবে। ওকে, ডি কেটে দিই, তাহলে কি থাকছে উপরে 3 থাকছে, ইন্টু দেখো 3 ডিভাইডেড বাই 75 আর 50-এর যদি এলসিএম করি, তাহলে 75 দুগুণে কত হয়, 5 দুগুণে 10, সাথে থেকে 1 সাথে 150 হবে এদের লসাগু। 75 50-এর লসাগু যদি করি হবে 150। তো 75 দুগুণে হচ্ছে 150 প্লাস দেখো 3 0 0 3 5 15 3। ওকে, তাহলে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এখন। তাহলে উপরে কত হচ্ছে 3 গুণ 150টা যদি উপরে যায় 150, নিচে হচ্ছে 5, দেখো 3 5 15 30, 3 30 90, তাই তো। তাহলে 90 কিমি পার আওয়ার এর হচ্ছে গড় বেগ, অপশন সি হবে কারেক্ট। একটাই ফর্মুলা, গড় বেগ সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। নেক্সট, এখানে দিয়েছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় এবং প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের মধ্যে পার্থক্য কত। তাহলে প্রথম ফার্স্ট কন্ডিশন কি দিয়েছে, বলছে 5টি স্বাভাবিক সংখ্যার ঘন ঘন মানে কি 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব। এটা হচ্ছে 5টা সংখ্যা বাই কি করব 5, তাই তো। ঘনের গড় বলেছে, তাহলে ঘন মানে কি কিউবকে বোঝায়। তাহলে 1 প্লাস 2-এর কিউব মানে 8, প্লাস 3-এর কিউব মানে হচ্ছে 27, প্লাস 4-এর কিউব মানে 64, 5-এর কিউব মানে হচ্ছে 125। নিচে কি 5 দিয়ে আমি ভাগ করব, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। তাহলে দেখো আমি যদি যোগ করি 8 একে 9, 27, তাই তো। 27-এ 28, 28 8-8-কে 36, 36, তাই তো। 36 আর এখানে হচ্ছে 36 প্লাস 64, 6 4 10, সাথে 6 100, 100, তাই তো। 100 মানে হচ্ছে উপরে হচ্ছে 100-কে 225 ডিভাইডেড বাই 5, 4 5 20 শূন্য, 5 5 25। ওকে, তাহলে ফার্স্ট যে গড়টা পেলাম সেটা পেয়েছি আমি 45। সেকেন্ড টাইম বলছে 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, সেকেন্ড কন্ডিশন কি বলেছে, এবার বর্গ করতে হবে, স্কোয়ার 1 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, নিচে কি হবে বাই 5। দেখো এটা যদি করি তাহলে কি হবে, 1 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25, নিচে কত হচ্ছে 5, তাই তো। 16 আর 9 কোথায়, 16 আর 9 হয় 25, 25 25 50, 50 আর 55 বাই 5, মানে এই এর গড় হচ্ছে 11। তাহলে এবার ডিফারেন্ট বলেছে, এবার পার্থক্য যদি বলে তাহলে পার্থক্য প্রথম হচ্ছে 45 আর সেকেন্ড কন্ডিশন 11, তাহলে 4 34, অপশন এ হবে আমাদের কারেক্ট। এইবার এইটাকে যদি কেউ যদি বলে ফর্মুলায় করব তাহলে আরেকটু সুবিধা হয়। ফর্মুলা কি হচ্ছে, দেখো ফর্মুলাতে যদি আমি ব্যবহার করি, সেই ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে প্লাস ডট ডট এন এর কিউব, প্লাস যদি এন এর কিউব দিই, তাহলে এন সংখ্যক
স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সেটা কি ফর্মুলায় n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, গড় বের করতে গেলে কি করতে হবে, আগে সমষ্টি বের করতে হবে, তারপরে ভাগ করতে হয়। তাহলে প্রথম ক্ষেত্রে সমষ্টি বের করি, তাহলে n মানে কি, এখানে 5টা, দেখো এর মান যদি n এর মান 5 বসাচ্ছি, তাহলে এখানে যদি 5 বসাই 5 প্লাস 1 মানে কি 6/2 এর হোল স্কোয়ার। কি 3 5 15, তাই তো? তাহলে 3 5 15, ভেতরে এর ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে, 3 5 15, 15 স্কোয়ার মানে কি 225। তাহলে 225 পেয়েছি সমষ্টি, তাহলে গড় কত হবে, এভারেজ হচ্ছে প্রথম ক্ষেত্রে এভারেজ হবে 225 ডিভাইডেড বাই 5, 4 5 20, এভারেজ হচ্ছে 45। এবার সেইভাবে সেকেন্ড কন্ডিশন কি বলেছে, সেকেন্ড হচ্ছে প্রথমে আমরা কি বের করব না, তো বর্গের যে সমষ্টি, তাই তো, এর মানটা বের করতে হবে, প্লাস আর লিখছি না। এটা আমি যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টির যে নিয়ম, সেটা কি হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে, ঠিক আছে, এটা প্লাসটা কেটে দিই। তোমরা মনে রাখবা যে এরকম যদি থাকে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এইটা হচ্ছে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার দেখো এখানে n এর মান কিন্তু 5, তাই তো? তাহলে n এর জায়গায় কত বসাবো, 5। দেখো তাহলে আমি 5 লিখছি। n প্লাস 1 মানে কি 5 প্লাস 1 দ্যাট ইজ 6, 2n প্লাস 1 মানে 5 গুণ 10 ইন্টু 11/6, 6 6 কেটে দিচ্ছি, তাহলে 5 11 55। তাহলে সেকেন্ড ক্ষেত্রে কি এভারেজ কত হবে, প্রথমে আমরা সমষ্টি বের করেছি, তাহলে এভারেজ যদি বের করতে চাই তাহলে 55কে আমি 5 দিয়ে ভাগ, তাহলে 5 11 55। তাহলে এবার বলেছে কি ডিফারেন্ট, তাহলে 45 থেকে 11 বাদ দাও, তাহলে পার্থক্য পেরিয়ে যাবা, তাহলে 4 34। ওকে, এইভাবেও করা যায়, কিন্তু দুটো ফর্মুলা মনে রাখতে হবে। সেটা কি না, তো একটা হচ্ছে ঘনের সমষ্টি, ঘনর সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 এর হোল স্কোয়ার, আর একটা হচ্ছে বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। নেক্সট, একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত 7:11, যদি স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3420 জন, তাহলে ছাত্রীর সংখ্যা কত? একদম ক্লাস 6-এর অঙ্ক। তাহলে 3020 এর বলছে ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রী কত হচ্ছে 11 বাই কি করব, নিচে 7 প্লাস 11 করব, তাই তো? তাহলে 7 প্লাস, তাহলে 3420 ইন্টু উপরে হচ্ছে 11, 11-এর সাথে কত হচ্ছে 18। তাহলে এটাকে কাটাকাটি করতে হবে আমাদেরকে। তাহলে 3000, দেখো এটা যদি কাটি আমি, কয় দিয়ে কাটছি, 9 দিয়ে কাটছি, 9 দিয়ে যদি 9 দুগুণে 18, এটা 9 দিয়ে যাবে, 3 9 27, 27 যদি 27, তাই তো? 8 9 72, হ্যাঁ চলে যাচ্ছে 0। এটা যদি কাটা হয় তাহলে কত হবে, দেখো 19 দুগুণে 38, 0, তাই তো? তাহলে 19 ইন্টু 11 যদি গুণ করি, 19 9 কে 9, 9 কে 9, 9 কে 9, তাই তো? 9 কে 9, 10 হাতে থেকে 1, 1 একে 1 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 2090। ওকে, কি করলাম, যে মোট যে ছাত্র তাদের যে অনুপাতের ভাগ, সেই ভাগার আকারে লিখেছি। দেখো যেহেতু ছাত্রী বলেছে, ছাত্রীর সংখ্যা উপরে হবে, নিচে হবে ওদের মানে অনুপাতের টোটাল সাম, এইটা হচ্ছে নিয়ম। তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে, 2090, অপশন এ হবে কারেক্ট। নেক্সট, যদি একটি চোঙের ভূমির ব্যাস এবং উচ্চতা যথাক্রমে 11 সেমি এবং 21 সেমি হয়, তাহলে চোঙটির আয়তন কত? তাহলে দিয়েছে ভূমির ব্যাস
ভূমির ব্যাস দিয়েছে। চোঙের আয়তন কি জানি? আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে পাই মানে হচ্ছে 22/7। আর ভূমির ব্যাস দিয়েছে 11, তাহলে আর হচ্ছে 11/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। উচ্চতা দিয়েছে। চোঙের আয়তন হচ্ছে কি ফর্মুলা? পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে উচ্চতা আমি গুণ করি, তাহলে 21। এখানে তো পয়েন্টে অ্যান্সার নেই না, এরকম করলে তো পয়েন্টে চলে আসবে। সরি, এটা ব্যাসার্ধ হবে, ব্যাস না, এটা হবে ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে কি হবে? 11 স্কোয়ার, মানে আর এর মান হবে এখানে, আর এর মান হচ্ছে 11। মিস্টেক হয়েছে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 22/7, 11 স্কোয়ার মানে কি 11 11 121 ইন্টু 21। ক্যালকুলেশন করলে কত হয়? 3। দেখো 3কে আগে প্রথমে 22 দিয়ে মাল্টিপল করবো, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 121। ওকে, তাহলে 121কে 66 দিয়ে গুণ করি, 1 to 1 ইন্টু 6 দেখো 6 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 6 7, তাহলে 6 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 7, 6 8 7 9, 7 9 8 6। তাহলে আমার অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 7986 কি হবে? ঘন সেমি। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। কি দিয়েছে? বলছে যে 10,000 টাকার বিলে প্রয়োগ করা 30% ডিসকাউন্ট এবং 22 ও 8%-এর পরপর দুটি ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত? ব্যাপারটা হচ্ছে এই 10,000 টাকায় বলতে চেয়েছে 30% ডিসকাউন্ট, আর একবার বলেছে 22% পরপর ও 8%-এর যে দুটি ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত। ওকে, তাহলে প্রথমে বলছে 30% ডিসকাউন্ট, আর পরপর যে দুটো দিয়েছে এই দুটো ডিসকাউন্টের মধ্যে আমাদেরকে পার্থক্য বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, যদি 10,000-এর 30% ডিসকাউন্ট দেয়, আমি বেসিকে করাচ্ছি প্রথমে, তাহলে কত হবে? 30% ডিসকাউন্ট মানে কত? 0 মানে হচ্ছে আমার 3,000 টাকা। ওকে, এটা প্রথম ক্ষেত্রে ছাড়। নেক্সট টাইম বলছে, দেখো নেক্সট টাইম বলছে এটা একটা ফার্স্ট কন্ডিশন হয়ে গেল, এবং বলছে 22 ও 8% এর পর এটা, এই দুটো কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট। এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট, আর এই দুটো হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে সাকসেসিভের ক্ষেত্রে কি করব? প্রথমে 10,000-ই লিখছি, প্রথমে যে 22% দিয়েছে, সাকসেসিভ মানে হচ্ছে পরপর, তাহলে 2200। তাহলে প্রথমে যদি 22% দেয় তাহলে আমি ছাড় পাচ্ছি 2200। এইবার যেহেতু 2200 ছাড় পেয়েছি, তাহলে আর ক্যাপিটাল মানে মূলধন আর 10,000 থাকবে না। কি করতে হবে? আমাকে 2200 আমাকে বাদ দিতে হবে। 0 2 আর কয় 10, 10 থেকে 1 3 আনা 7800। দেখো, তাহলে এখন মূলধন কত হচ্ছে? 7800। এর মধ্যে এবার কত দেবে ছাড়? এর দেবে 8%, মানে হচ্ছে কত হবে? তাহলে এর 8% আমি বের করি, কত ছাড় পাওয়া যায়, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে 0 বের করছি, 8 8 64, 4 8 8 64, 4 হাতে থেকে কত হচ্ছে? 6 7 8 56, 56 6 কত হচ্ছে? 62। তাহলে প্রথমে ক্ষেত্রে ছাড় পেয়েছিলাম কি 2200-র সঙ্গে, নেক্সট সেকেন্ড টাইম সাকসেসিভ ডিসকাউন্ট কত পেলাম? 624। তাহলে এই 624 আমি যোগ করব, মানে 4 2 6 2 8, তাহলে 2824। তাহলে এই দুটো হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট, আর এই 3,000টা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে এদের মধ্যে যে পার্থক্য কত হবে? 3,000 মাইনাস 2824। তাহলে এটা যদি বিয়োগ করি, 4 কয় 10, 6 10, 3 7 9 1 176। তাহলে আমার অপশন বি হবে কারেক্ট। ওকে, এইবার কেউ যদি মনে করে যে না এইভাবে আমি করব না, আমি যে সাকসেসিভ নিয়মের যে ফর্মুলা সেইভাবে করব, তাও হবে। দেখো, প্রথম তো সিঙ্গেল ডিসকাউন্ট, ওইটা তো কোনো সাকসেসিভ করা যাবে না, তাহলে প্রথম ক্ষেত্রে ডিসকাউন্ট 3,000-ই থাকবে।
এবং নেক্সট টাইম বলছে 22 এবং 8%-এর পরপর, মানে এইটা হচ্ছে কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট। সেক্ষেত্রে কী করি আমরা, মাইনাস দিই, তাই তো, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে এটা কি হচ্ছে, -30 প্লাস, দেখো নিচে যদি 100 থাকে তাহলে কোনো সময় কাটাকাটির চেষ্টা না করাই বেটার। আর 2 16 আর 176, নিচে হচ্ছে 100, মানে হচ্ছে 1.76। তাহলে একটা হচ্ছে -30 আর প্লাস 1.76, তাহলে বিয়োগ করতে হবে। 6 আর 10, 4 10 সাথে থেকে 1, ওকে। 8 আর 10, 2 10 সাথে থেকে 1, পয়েন্ট 2, 8 আর 10, ঠিক আছে। তাহলে আমি টোটাল যে সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে সেটা 28.24%। কার ওপর পাবো আমি, সেটা পাবো 10,000-এর উপর। তাহলে দেখো আমি 10,000 লিখছি ইন্টু 28.24, 28.24%, পার্সেন্ট তুলে দিলে 100, দশমিক উঠে দিলে আবার দুটো জিরো পাবো। তাহলে মোট আমার 4টে জিরো কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট কি থাকছে, 2824, তাহলে ফার্স্ট টাইম ডিসকাউন্ট হচ্ছে 3,000, সেকেন্ড টাইম ডিসকাউন্ট হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে 2824। তাহলে এবার পার্থক্য বের করি, 4 আর 10, 6 10, 3 আর 10, 7 10, 7 থেকে 1 9, ঠিক আছে, 1 10। দেখো এক্ষেত্রেও কত অ্যান্সার আছে, 176। ওকে, এইভাবেও করা যায়। আজকের সেশনটি এই পর্যন্তই থাক। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।